আসসালামু টিভিপি স্টোরি টেলার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদের সাথে আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসছি। যে গতকাল রাতে অর্থাৎ পহেলা অক্টোবর রাতে ইরানের পক্ষ থেকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে, বিশেষ করে সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র আক্রমণ করা হয় এবং ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি যখন আমরা শুনছিলাম গত রাতের একেবারে মধ্যরাতের শেষ দিকে এবং মধ্যরাত থেকে মূলত হামলাটি শুরু হয়েছিল এবং এটি নিয়ে যে আমাদের তথ্য উপাত্ত সেগুলো আমরা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। ১ম বিষয় হচ্ছে ইরান প্রায় ২০০ র মতো এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। প্রায় ২০০ র কাছাকাছি আ ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। এবং সেটির মধ্যে প্রায় ইরানের পক্ষ থেকে যেটি বলা হয়েছিল যে প্রায় ৮০% সফল হয়েছে বা সফলভাবে পতিত হয়েছে। কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা বেশিরভাগ ক্ষেপণাস্ত্রগুলোকেই আ লক্ষ্যভ্রষ্ট করেছে এবং বাইডেন প্রশাসনের পক্ষ থেকে কিংবা ইউএস এর নিরাপত্তা পরিষদ থেকে যেটি বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে যে তাদের আ নৌবাহিনী এবং তাদের নৌবাহিনীর যে উন্নত মানের প্রযুক্তি রয়েছে সেগুলোর সহায়তায় তারা ইরানের এই প্রযুক্তিটিকে আ মোকাবিলা করতে পেরেছে কিংবা এটিকে লক্ষ্যভ্রষ্ট করতে পেরেছে। তো এই যে আ এই ঘটনাটি গতকাল ঘটলো। গতকাল পহেলা অক্টোবরই মূলত আ ইসরায়েল হিজবুল্লাহকে টার্গেট করে লেবাননের দক্ষিণাঞ্চলে কিন্তু গ্রাউন্ড ট্রুপস অ্যাটাক চালায়। এখন এই যে তারা স্থলাভিযান চালাচ্ছে, এই স্থলাভিযানের মুখেই কিন্তু ইরানের পক্ষ থেকে এই পাল্টা জবাবটি আসলো। যদি ইরানের পক্ষ থেকে বলা হলো যে তারা ইসমাইল হানিয়া, হামাস প্রধান ইসমাইল হানিয়া, তারপর হচ্ছে হিজবুল্লাহর প্রধান হাসান আ নাসরুল্লাহ এবং আইআরজিসির যে সাবেক কয়েকজন কমান্ডারকে এ ইসরায়েল গুপ্তভাবে হত্যা করেছে। সেই হত্যার জবাবে তারা গতকাল রাতের এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এটা ইরানের পক্ষ থেকে বলা হয়েছে। এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আ ২০২৩ সালের অক্টোবরে সর্বপ্রথম গাজায় আগ্রাসী অভিযান চালায় ইসরায়েল একেবারে সর্বশেষ পর্যায়ে যে আগ্রাসী অভিযান চালায় সেই আগ্রাসী অভিযানে প্রায় হাজার মানুষকে তারা হত্যা করেছে এবং এ এর পরিপ্রেক্ষিতেই কিন্তু ইরানের সাথে ইসরায়েলের একেবারে আ বিরোধটা অনেক তুঙ্গে উঠে যায়। এবং যেটি বলা হচ্ছিল যে আ এই পরিস্থিতিটা কিন্তু ইসরায়েল আ মানে পর্যায়ক্রমে এটাকে আরো ঘনীভূত করার চেষ্টা করছে। অর্থাৎ নানা উছিলায় তারা মূলত ইরানের উপর হামলা করার একটা প্রস্তুতি নিচ্ছিল। অনেকেই এটাকে এভাবে দেখছিলেন। কিন্তু অন্যান্য কিছু বিশ্লেষক রয়েছেন যাদের মতামত হচ্ছে যে আসলে ইসরায়েল যেটি চাচ্ছে তারা এখানে একটা আ তাদের যে স্টেট রয়েছে সেই স্টেটের বাইরে তারা আরো ভূমি দখল করতে চাচ্ছে। অর্থাৎ ইসরায়েল যে ইহুদিদের জন্য বা জায়নিস্টদের জন্য যে ল্যান্ড খুঁজছিল একসময় এবং সেটি যখন ব্রিটিশ সরকারের মাধ্যমে ব্রিটিশ সরকার ব্রিটিশ সরকারের সহায়তায় যখন তারা এই অঞ্চল অর্থাৎ ফিলিস্তিনিদের জমি দখল করে এখানে তারা ইয়াহুদি রাষ্ট্র গঠনের পায়তারা করে। সেই পায়তারা কিন্তু আজকে আর পায়তারা না থেকে বরং তারা ফিলিস্তিন দখল করেছে। একই সাথে এখন তারা পার্শ্ববর্তী অঞ্চলগুলোকে তাদের আ ভূমির সাথে সংযুক্ত করে এটাকে একটা ইহুদি সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে এবং নেতানিয়াহু আ আমরা স্পষ্টভাবে আমাদের বিগত ভিডিওগুলোতেও বলেছি যে নেতানিয়াহু স্পষ্টভাবেই আসলে আ তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেই আ এন্ড টাইম এর যে ধরনের সিম্পটম গুলো বা যে ধরনের সিক্রেট গুলো রয়েছে সেগুলোর বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে এবং যদিও এই বিষয়গুলোকে হাইলাইট করে মিডিয়াতে অতটা আলোচনা করা হয় না। আমরা আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করছি যে এখানে আসলে আগামীতে কি ঘটতে যাচ্ছে? কেনই বা ইরান এই মুহূর্তে এসে হামলাটা করলো? কিংবা ইরানের হাতে কি এছাড়া কোনো বিকল্প অপশন ছিল কিনা? আ আমরা জানি যে গত সেপ্টেম্বরের আ ১৭ তারিখ থেকে মূলত তারা ইসরায়েল একেবারে উম নতুন পরিকল্পনায় এগিয়ে যায় এবং এই নতুন পরিকল্পনা বলতে তারা দেখেছে যে গত বছর থেকে যখন তারা গাজায় হামলা চালাচ্ছিল তখন তাদের বাধা ছিল মূলত হিজবুল্লাহ। হিজবুল্লাহর পক্ষ থেকে যে ধরনের আক্রমণগুলো বর্ডারে সংঘটিত হয়েছে তা কম বেশি মোটামুটি ইসরায়েলকে অস্থিতিশীল করে রেখেছিল এবং সেই জবাবটা কিন্তু দেওয়ার জন্য তারা অপেক্ষা করছিল এবং যখন তারা হামাসকে বিশেষ করে রাফা অঞ্চলটাকে যখন তারা একেবারে আ গ্রাউন্ড ইনভেশন চালিয়ে যখন সেটিকে একেবারে ধ্বংসস্তূপে পরিণত করে ফেলেছে এবং সেখানকার যে মানুষজন রয়েছে তারা ইতিমধ্যে
রিফিউজি হয়ে পার্শ্ববর্তী দেশগুলোতে চলে গিয়েছে। যারা রয়ে গিয়েছে তারা কিন্তু ফিলিস্তিনের অন্যান্য অংশগুলোর মতোই ইসরায়েলের সাথে মিশে একাকার হয়ে যাওয়ার অবস্থায় রয়েছে এবং তাদের মধ্যে অনেকে আসলে হামাসের সংঘাত এগুলো চান না। আমরা তাদের ভূরাজনীতি যদি আমাদের বুঝতে হয় কিংবা সেখানকার একেবারে বাস্তব চিত্র যদি আমাদেরকে পর্যালোচনা করতে হয় তাহলে আমাদের সেখানকার মানুষজনের ইচ্ছা আকাঙ্ক্ষাকেও দেখতে হবে। এখানে সবাই কিন্তু ফিলিস্তিনের ভূমিতে সবাই কিন্তু যুদ্ধবাজ না। যদিও হয়তোবা ৯৯% মানুষই চায় যে ফিলিস্তিনিদের জন্য আলাদা একটি স্টেট হোক। হয়তোবা মুনাফিক কিছু রয়েছে যারা সবসময় ইসরায়েলকে সাহায্য করেছে কিংবা ইসরায়েলের সাথে থেকে ভালো থাকতে চেয়েছে, শান্তিতে থাকতে চেয়েছে। এবং তাদের শান্তিতে থাকাটা আল্টিমেটলি কখনোই সম্ভব না এবং কখনো হয়নি এবং হবেও না। বরং হয়তোবা তারা তাদের আ ঈমান নষ্ট করেছে এবং যারা নিহত হয়েছে, শহীদ হয়েছে তারা কিন্তু তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছে গিয়েছে। কাজেই এই ধারণাটাও কিন্তু আমাদের ব্যাখ্যা বিশ্লেষণের সাথে রাখা উচিত। যে এই দুনিয়ার জীবনের যে প্রাসাদ কিংবা বিশৃঙ্খলা এটা তো ঘটবেই, এটা স্বাভাবিক এবং এটা অস্থায়ী নিবাস। তো কাজেই এখান থেকে মানুষকে আখিরাতে পাড়ি জমাতে হবে। সেটা যেকোনো ঘটনার মধ্য দিয়ে হতে পারে। এটা হচ্ছে মানে আকীদার বিষয়। দেন ইরান এই মুহূর্তে তার এই ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইসরায়েলের উপর যে আক্রমণ করলো, এইটা কি ইসরায়েল জানতো না? ইসরায়েল তো অবশ্যই জানতো যে তাদেরকে আক্রমণ করা হবে। পার্শ্ববর্তী যেকোনো অঞ্চল থেকে আক্রমণ হতে পারত। ইভেন সেটা যদি ইরাকের যে সশস্ত্র গোষ্ঠীগুলো রয়েছে সেগুলোর মধ্য থেকে হতে পারত। সেটা ইয়েমেন থেকেও হতে পারত। যদি ইয়েমেন থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব ছিল না বা সেটা টার্গেট আ করা যেত না। তারপরেও কিন্তু আক্রমণ আসার সম্ভাবনা ছিল এবং হিজবুল্লাহকে যেহেতু অ্যাটাক করেছে কাজেই শুধুমাত্র হিজবুল্লাহ না, আইআরজিসির পক্ষ থেকে আর আইআরজিসির অধীনে অর্থাৎ ইরানের রেভলিউশনারি গার্ড সেই গার্ডের অধীনে কিন্তু আরো ছোট, ছোট অনেকগুলো সশস্ত্র গোষ্ঠী রয়েছে। তারাও কিন্তু যেকোনো সময় ইসরায়েলে আক্রমণ করতে পারত এবং ইসরায়েল এটা জানে। তারা যখন গ্রাউন্ড ইনভেশন এ নেমেছে অর্থাৎ দক্ষিণাঞ্চলে, আমরা দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থাৎ লেবাননের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকেই কিন্তু ইরানের বর্ডার গুলো দিয়ে এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের বর্ডার দিয়ে কিন্তু ইসরায়েল হিজবুল্লাহর যে অঞ্চলে আছে লেবাননের দক্ষিণ পশ্চিম তীরবর্তী এলাকাগুলো, নদী তীরবর্তী এলাকা, লিটানো নদীর তীরবর্তী এলাকাগুলোতে সেখানে কিন্তু মূলত তাদের টার্গেট যে এখানে হিজবুল্লাহকে একেবারে ভূমিসাৎ করে দেবে এরকম একটা ধূলিসাৎ করে দেবে, ভূমিসাৎ করে দেবে এরকম একটা টার্গেট ইসরায়েলের। এবং ইসরায়েলের সেনাবাহিনীরা যখন গতকাল ঢুকে পড়েছিল, বর্ডার ক্রস করছিল, তখনই কিন্তু ইরানের পক্ষ থেকে এই পাল্টা জবাবটি আসলো। এবং এই জবাবের ফলে সবাই এখন হিসেব নিকেশ করছে। আমরা যে প্রতিবেদনগুলো দেখেছি গত রাত ধরে, সেখানে বলা হচ্ছে যে এইবার ইসরায়েল কিন্তু একটা সুযোগ পেয়েছে ইরানের যে পারমাণবিক স্থাপনাগুলো রয়েছে সেই পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালাবে। কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে ব্যক্তিগতভাবে তা মনে হয় না। পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ চালানোর ইরানের ইচ্ছা নেই এবং আগেও ছিল না। এবং ইরানের যে ক্ষয়ক্ষতির পরিমাণ যদি বলা হচ্ছে যে বিগত প্রায় ৩০-৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় একটি হামলা ইরানের পক্ষ থেকে সরাসরি ইসরায়েলে করা হয়েছে এবং ইসরায়েলের যে সামরিক স্থাপনাগুলো রয়েছে সেগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। হ্যাঁ, অনেকগুলো সামরিক স্থাপনায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতিগ্রস্ত হবে এটা ইসরায়েলের কাছে জানা ছিল এবং ইসরায়েলের মাত্র আমরা গত রাত পর্যন্ত শুনতে পেয়েছি যে ৬ জন মানুষ নিহত হয়েছে। অর্থাৎ এর মধ্যে আবার ২ জন ফিলিস্তিনি নাগরিক অর্থাৎ মুসলমান ২ জন রয়েছে, ফিলিস্তিনি নাগরিক ২ জন রয়েছে। তো কাজেই এই আক্রমণের ফলে ইসরায়েলের বা ইহুদিদের খুব বড় ক্ষতি হয়ে গিয়েছে, ব্যাপারটা তেমন না। এবং আরো বেশি ক্ষতি করার ইরানের পক্ষে সম্ভব ছিল কিনা সেটাও প্রশ্ন সাপেক্ষ বিষয়। কেননা এই সময় কিংবা যখন ইসরায়েলের কাছে অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি রয়েছে তাদেরকে প্রোটেক্ট করার জন্য, তারা ডিফেন্সিভ মোডে দীর্ঘ সময় ধরে আছে। যখনই তাদের আয়রন ডোম নামের একটা উন্নত মানের প্রযুক্তি যেটি মূলত মিসাইল গুলোকে লক্ষ্যভ্রষ্ট করতে পারে, এই ধরনের প্রযুক্তি যখন ইসরায়েলের হাতে রয়েছে, তো কাজে ইসরায়েলের ক্ষয়ক্ষতি ১৮০টা কিংবা ২০০টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েও কিন্তু ইসরায়েলের খুব একটা বেশি ক্ষয়ক্ষতি করা সম্ভব হয়নি ইরানের পক্ষ থেকে। এবং তারা ইতোমধ্যে যখনই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হচ্ছিল তাদের আমরা দেখেছি সরাসরি লাইভে যে কিভাবে আয়রন ডোম কিভাবে মিসাইল গুলোকে একেবারে
আকাশের মধ্যেই ধ্বংস করে দিচ্ছিল। এবং এটা অবশ্যই ইসরায়েলের জন্য একটা বড় ধরনের প্রোটেকশন সিস্টেম। এবং তারা এক্ষেত্রে অফেন্সিভ না হয়েও নিজেদেরকে কিন্তু প্রোটেক্ট করতে পারে নিজেদের ভূমিতে থেকে। এবং তারা তাদের নাগরিকদেরকে সরিয়ে নিয়েছিল, তাদের গুরুত্বপূর্ণ ব্যক্তি কিংবা গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর গুরুত্বপূর্ণ জিনিস বেশিরভাগই কিন্তু তাদের আন্ডারগ্রাউন্ডে, মানে গ্রাউন্ড লেভেলে তাদের কিন্তু অফিস আদালত সবকিছুই রয়েছে। মানে ওখানে বসে চাইলে তাদের সরকার পরিচালনা করতে পারবে, এরকম ব্যবস্থা রয়েছে। এবং আমরা গতকাল আল জাজিরার রিপোর্টে দেখেছি যে বাংকারের মধ্যে নাগরিকরা অলরেডি চলে গিয়েছে, সবাই ভিতরে ঢুকে পড়েছে। আমরা যে ভিডিও ফুটেজ গুলো দেখেছি যে বিভিন্ন মানুষ ছোটাছুটি করছে, কিছু কিছু মিসাইল পতিত হয়েছে জর্ডানের কিছু অঞ্চলে এবং সেখানে আগুন লেগেছে, সেই ফুটেজ গুলো কিন্তু এসেছে। সে কারণে অনেকে মনে করছে যে মনে হয় ইসরায়েল একেবারে পুরা ধ্বংস হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। বিষয়টা একেবারে তা না। তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অবশ্যই আছে, তবে সেটা একেবারে ইসরায়েল এখন যে যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে সে তুলনায় একেবারেই নগণ্য। কারণ তারা অলরেডি লেবাননে গ্রাউন্ড অপারেশন চালানোর জন্য তারা অলরেডি গতকালে বর্ডার ক্রস করেছে। তো কাজে তাদের তো অনেক ধরনের পরিকল্পনা। তারা বৈরুত যে বিমানবন্দর রয়েছে লেবাননের, বৈরুত রাজধানী বৈরুতের, সেখানে কিন্তু তারা অলরেডি তাদের মেরিন ট্রুপস পাঠাবে এবং আমেরিকা তাদের মেরিন ট্রুপস পাঠাবে। সেটার জন্য তাদের অলরেডি মেরিন ট্রুপস ঢুকে পড়েছে। এবং তারা আহ, উত্তর অংশ থেকে উত্তর অংশ থেকে কিন্তু তারা দক্ষিণাঞ্চলের দিকে আসবে এবং ওখানে গ্রাউন্ড ট্রুপস দিয়ে তারা মূলত এক ধরনের আহ, যে স্থল যুদ্ধে নেমে পড়বে। এবং যুদ্ধ মূলত হয় স্থল যুদ্ধ, এবং যুদ্ধ বলতে যা বোঝায় সেটা হচ্ছে স্থল যুদ্ধ। স্থল যুদ্ধে অর্থাৎ একবারে পদাতিক সৈন্য নামানো ছাড়া কোনো যুদ্ধে বিজয় অর্জন করা সম্ভব হয় না। পদাতিক বিমান বাহিনী দিয়ে আপনি একটা নির্দিষ্ট সময় ধরে নিজেদেরকে রক্ষা করতে পারবেন কিংবা আক্রমণ চালিয়ে আহ যুদ্ধ পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলতে পারেন, কিন্তু সেটা আদত মানে লক্ষ্যে পৌঁছানোর জন্য গুরুত্বপূর্ণ বা সহায়ক না। তো কাজেই ইসরায়েল এখন কি করবে না করবে তার চেয়ে বড় কথা হচ্ছে ইসরায়েলের কাছে এখন একটা বড় ধরনের সুযোগ রয়েছে যে সে এখন আমেরিকার সাপোর্ট নিয়ে, একেবারে ফুল সাপোর্ট নিয়ে তারা কিন্তু এখন লেবাননের উম, বেশিরভাগ অঞ্চল অর্থাৎ দক্ষিণাঞ্চল এবং আহ, দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই অঞ্চলগুলো কিন্তু নদী পর্যন্ত, লিটানো নদী পর্যন্ত অংশটা তারা দখল করার একটা যথেষ্ট সুযোগ সম্ভাবনা তাদের হয়ে গিয়েছে। তারা এখন শুধুমাত্র ইসরায়েলের ভূখণ্ডের মধ্যেই না, বরং তারা হয়তোবা জর্ডান সহ সিরিয়া সহ এই অঞ্চলের অনেকটুকু জায়গায় তারা হয়তোবা দখল করে নিতে পারে। সেটা হয়তোবা এখনই, অতি শীঘ্রই না হলেও সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে হতে পারে, ব্যাপক সম্ভাবনা রয়েছে। এবং তারা মোটামুটি এক ধরনের আহ কি বলে, এক ধরনের ইউনাইটেড স্টেট তৈরি করার পথে তারা এগিয়ে যাচ্ছে। ইউনাইটেড স্টেটস হলে তাদের হয়তোবা আগামী দিনে তাদের রিলিজিয়াস পার্সপেক্টিভে যেটি তাদের লক্ষ্য, সেটা হচ্ছে মাসিহে দাজ্জাল, তাকে তারা অভ্যর্থনা জানাবে। এবং তারা মূলত তার জন্যই অপেক্ষা করছে। এবং তারা তাদের পবিত্র ভূমি বলে যে এই অঞ্চলটাকে তারা স্বীকৃতি দিতে চাচ্ছে, সেই জেরুজালেমে তারা তাদের শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত করবে। এটাই হচ্ছে মূলত তাদের টার্গেট, এবং সেজন্য তারা যা কিছু করার দরকার সবকিছু করবে। এই মানসিকতা, এই রিলিজিয়াস বিলিফ নিয়েই কিন্তু তারা তাদের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তাদের সৈন্যদেরকে তারা এইভাবেই কিন্তু উদ্বুদ্ধ করেছে। আমরা যেভাবে চিন্তা করি সেটা তাদের কাছে মুখ্য বিষয় নয়। তারা কিভাবে চিন্তা করে বা তারা কোন উদ্দেশ্যের জন্য কাজটা করছে সেটা আমাদের বুঝতে হবে এবং সেটা আমাদের জানতে হবে। আহ আরেকটা হচ্ছে যে ইয়েমেনের দিক থেকে হয়তোবা আগামী দিনে হয়তোবা শক্তিশালী কোনো একটা আক্রমণ ইসরায়েলে হতে পারে। তবে সেটা হওয়ার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে। এবং ইসরায়েল মূলত বর্তমান সময়ে যুদ্ধের মাধ্যমে যে কমান্ডার পর্যায়ে কিংবা অফিসিয়ালস লেভেলের যে সামরিক কর্মকর্তাদেরকে, বিশেষ করে আইআরজিসি এবং হিজবুল্লাহ কিংবা হুতি, এই তিনটা গোষ্ঠীর, তিনটার মধ্যে একটা সামরিক সশস্ত্র রাষ্ট্রীয় গোষ্ঠী, সেটা আইআরজিসি, সেটা হচ্ছে খোমেনির, আয়াতুল্লাহ খোমেনির আহ নেতৃত্বে প্রতিষ্ঠিত সুসংগঠিত একটা উচ্চ পর্যায়ের সামরিক বাহিনী। আর হুতি এবং হিজবুল্লাহ তারা হচ্ছে আধা সামরিক কিংবা অনেকটা গেরিলা যোদ্ধা, এই টাইপের। তো তাদের সমন্বয়ে হয়তো বা আগামী দিনে বড় ধরনের একটা যুদ্ধ প্রস্তুতি হতে পারে। যদি কোনো কারণে তৃতীয় বিশ্বযুদ্ধ তৈরি হয়, পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গিয়েছে, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি মঞ্চস্থ হয় তাহলে সেখানে হয়তোবা ইরানের আইআরজিসি, হুতি এবং হিজবুল্লাহ এবং তাদের সাথে যারা কোয়ালিশন করবে
তাদেরকে নিয়ে একটা শক্তিশালী ইসলামিক মুজাহিদ দল গঠিত হবে এবং তারা ইসরায়েলের যে চক্রান্ত ষড়যন্ত্র সেটিকে নস্যাৎ করে দেবে। কেননা তারা ইতিমধ্যে কমান্ডার সামরিক পর্যায়ে যাদেরকে হত্যা করছে তাদের টার্গেট হচ্ছে এর মধ্যে যদি ইমাম মাহাদি থাকে তাকে যাতে তারা হত্যা করতে পারে। এবং ইমাম মাহাদি কোথায় আছে আসলে সেটা ক্লিয়ারলি জানে না, কারণেই তারা যাদেরকেই দেখতেছে যে গত 20 বছর 30 বছর যে সকল নেতৃত্বগুলো একেবারে সদর্পে টিকে আছে কিংবা তাদের জন্য হুমকি, ইসরায়েল ইহুদিদের জন্য হুমকি স্বরূপ, তাদেরকে কিন্তু তারা গোয়েন্দা নিয়োগ করে গত 20-30 বছর তাদের পেছনে গোয়েন্দা নিয়োজিত রেখে তাদেরকে কিন্তু তারা হত্যা করছে। এবং তাদের এই হত্যার হয়তোবা আগামী দিনে আরো হবে। আমরা যেটি বিগত ভিডিওগুলোতেও বলেছি, তারা হয়তোবা ইমাম মাহাদিকে হত্যা করার জন্য আরো অনেক সামরিক কর্মকর্তা, উচ্চ পর্যায়ের কমান্ডারদেরকে তারা কিন্তু হত্যা করবে। সেটা আইআরজিসির মধ্য থেকে হোক, সেটা হুতি সশস্ত্র গোষ্ঠীর মধ্য থেকে হোক, হয়তোবা সেটা হিজবুল্লাহর মধ্য থেকে হতেও পারে। তো যেখান থেকে হোক না কেন তারা তাদের পরিকল্পনা অনুযায়ী তারা তাদের কাজ চালিয়ে যাবে। এবং এক্ষেত্রে একটা বড় ধরনের একটা সংকট হচ্ছে মুসলমানদের মধ্যে শিয়া সুন্নি যে পার্টিশন দিয়ে রাখা হয়েছে, যে ডিভাইডেশন ক্রিয়েট করে রাখা হয়েছে, সেই শিয়া সুন্নি ডিভাইডেশনের ফলে অনেকেই তাদের চিন্তা, তাদের বিশ্লেষণ থেকে তারা কিন্তু বিচ্যুত হবে, অর্থাৎ সঠিক পথের বিশ্লেষণ থেকে তারা বিচ্যুত হবে। কেননা যেমন জর্দানের মতো একটা অঞ্চল আছে, ইসরায়েলের পার্শ্ববর্তী অঞ্চল, শক্তিশালী রাষ্ট্র হওয়ার মতো অনেক ভূখণ্ড রয়েছে মুসলমানদের, কিন্তু সেটা আসলে কাজের সময় কোনো কাজে লাগছে না। তাহলে সেটাকে আসলে আমরা মুসলিম ভূখণ্ড কিংবা তাদের উপরে আশ্বস্ত থাকার মতো কোনো সুযোগ নেই। বরং মুসলমানদের সবচেয়ে মানে মুসলমানরা সবচেয়ে বড় বন্ধু মনে করেন তার রবকে, সৃষ্টিকর্তাকে। আল্লাহ তালা হয়তোবা মুসলমানদেরকে অতি শীঘ্রই বিজয় দান করবেন, তবে সেটা যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু ভবিষ্যৎবাণী করেছেন, ইমাম মাহাদির মাধ্যমে বা তার নেতৃত্বেই মুসলমানরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে। তবে দাজ্জালকে হত্যা করতে পারবে না কিংবা নিঃশেষ করতে পারবে না। তারপরও কিন্তু ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর মতো আমাদের একজনই নেতা, তিনি হচ্ছেন আমাদের ইমাম মাহাদি। তিনি আসবেন, আমরা তাকে স্বাগত জানাবো এবং আমরা আহ, আশা করছি যে আল্লাহ তালা আমাদেরকে তাকে খুঁজে নেওয়ার মতো সেই জ্ঞান, দক্ষতা, যোগ্যতা দান করবেন। আজকে এই পর্যন্ত থাকলো। আমরা আমাদের আজকে টিভিপি স্টোরি টেলারের বিকেলের যে ভিডিওটি দিব সেখানে বাংলাদেশের ডক্টর ইউনূস সরকারের কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু অতি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা আপনাদের সাথে হাজির হব এবং সেখানে আমরা তুলে ধরার চেষ্টা করবো। আপনারা যারা আমাদেরকে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন যাতে করে আমাদের আপডেট খবরগুলো আপনারা শুনতে পারেন। আমরা আশা করছি যে আমরা আপনাদেরকে তুলনামূলক স্পষ্ট এবং স্বচ্ছ কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো, যাতে করে আপনারা বিশ্ব পরিস্থিতি, বিশ্ব ভূ রাজনীতি এবং দেশীয় পরিস্থিতিগুলো সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।